কার নির্দেশে সেদিন আরজি করের সেমিনার রুমে বাথরুমটিকে ভেঙে গুড়িয়ে ফেলা হয়েছিল? কার পাপ ঢাকাতে, কার গায়ের রক্তের দাগ ধুয়ে ফেলার জন্য? গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে যা শুরু হয়েছে তা নবান্নের দেয়াল কাঁপাতেও বাধ্য। এতদিন আপনারা শুনেছেন তথ্য লেপাটের কথা, সন্দীপ ঘোষের দুর্নীতির কথা, সঞ্জয় রায়ের সাজার কথা, কিন্তু দুদিন আগের রাতে অর্থাৎ 18 জুলাই 2026 খোদ অভয়ার বাবা এবং মা, যিনি আজ পানিহাটির নবনিযুক্ত বিধায়ক, টেলিভিশনের পর্দায় এসে সোজা বাংলার সবচেয়ে শক্তিশালী পরিবারের দিকে আঙুল তুলে দিয়েছেন। অভয়ার বাবা সোজাসুজি অভিযোগ কি 9 আগস্ট 2024-এর সেই অভিশপ্ত রাতে আরজি করের ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই আবেশ ব্যানার্জি। আর শুধু উপস্থিত ছিলেন না, হত্যাকাণ্ডের পর আবেশ ব্যানার্জির গায়ে তার জামাই ছিটকে পেয়ে লেগেছিল অভয়ার রক্ত, আর সেই রক্ত মুছে ফেলার জন্য তিনি পাশের বাথরুমে গিয়ে স্নান করেন এবং তারপরেই নাকি সেই বাথরুমটিকে ভেঙে গুড়িয়ে ফেলে দেওয়ার নির্দেশ আসে। আজ 2026 সালের জুনে দাঁড়িয়ে পুরো পশ্চিমবঙ্গ ক্ষুব্ধ। এটা কি শুধুই একটা ক্ষুব্ধ, নাকি 2 বছর ধরে আড়াল করে রাখা আরজি করেন সেই সবচেয়ে বড় রাঘব বোয়াল? আর সোজা কথায় স্পষ্ট ভাষায় সেই বিস্ফোরক ডায়েরির পাতা উল্টানের দায়িত্ব কিন্তু আমাদের। সো আসুন আমরা এবার নাড়িয়ে দেখি সেই কেসের আইনি গতি প্রকৃতি নিয়ে। অনেকে ভেবেছেন কি 2025 সালের জানুয়ারি মাসেই তো সেই শিয়ালদা কোর্টে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে অমুক্ত কারাদণ্ড দিয়ে দিয়েছে, তাহলে কেস তো শেষ? না বন্ধুরা, গল্প এখানে শেষ নয়, এখানেই লুকিয়ে আছে আসল টুইস্ট। প্রথমত, সঞ্জয় রায়ের সেই সাজার জন্য সিবিআই নিজেই কলকাতা হাইকোর্টে অ্যাপিল করেছে। সিবিআই এর স্পষ্ট দাবি এটি রায়ের চেয়েও বিরলতম অপরাধ, তাই এই অপরাধের একমাত্র শাস্তি হওয়া প্রয়োজন ফাঁসি। কিন্তু সাধারণ মানুষের মনে এবং অভয়ার পরিবারের মনে বড় প্রশ্নটা কি ছিল? প্রশ্ন ছিল কি সেদিন সেমিনার রুমে কেবল কি একজনেই ছিল, নাকি ওর পেছনে বড় কোনো প্রতিষ্ঠানিক চক্র কাজ করছিল, আর যারা এই পুরো ঘটনাটাকে ধামাচাপা দিতে চেয়েছিল? আর ঠিক এই জায়গাতেই গত মাসে অর্থাৎ মে 2026-এ কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক নির্দেশ দেয়। হাইকোর্ট সিবিআই এর একটি নতুন 3 সদস্যের দল বা এসআইটি গঠনের নির্দেশ দিয়েছে। দেখুন এই সিটের কাজটা কি। এটা হলো কি 9 আগস্ট 2024 অভয়ার রাত্রে ডিনার করার সময় থেকে তার শেষকৃত্য অর্থাৎ দাহ করার প্রতিটা মিনিটের টাইম লাইনকে ট্রেস করা। হাইকোর্ট দেখতে চাই কি কারা সেই দিন প্রমাণ নষ্ট করার খেলায় মেতেছিল। আর এই নতুন সিট আসতে কেসের চাকা পুরো ঘুরতে শুরু করেছে। আইনি এই নির্দেশ পাওয়ার জন্য সিবিআই কিন্তু হাত গুটিয়ে বসে নাই। সাম্প্রতিকতম আপডেট শুনলে আপনিও চমকে যাবেন। হ্যাঁ, ঠিক শুনছেন, কিছুদিন আগে অর্থাৎ 2-3 দিন আগে 18 জুন 2026-এ সিবিআই কলকাতার সিজিও কমপ্লেক্স তলব করে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। অভিযোগটা কি? অভিযোগটা অত্যন্ত গুরুতর। কেন অভয়ার মৃত্যুর পর তড়িঘড়ি তার দেহটা দাহ করা হলো? কার নির্দেশে সেই শ্মশানে প্রভাব খাটানো হয়েছে? আর শুধু এর বিরুদ্ধে নির্মল ঘোষ নন, অভয়ার মা গত 13 মে আদালতে দাঁড়িয়ে পানিহাটির স্থানীয় তৃণমূল কাউন্সিল সঞ্জীব মুখোপাধ্যায় এবং সোমনাথ দাস সহ বেশ আরো কয়েক প্রভাবশালী নেতার গ্রেপ্তারের দাবি করেছে। অর্থাৎ যে বৃহত্তম ষড়যন্ত্র বা গ্রেটার কনস্পারেন্সি অর্থাৎ এভিডেন্স চ্যাপ্টারিং এর কথা মানুষ প্রথম দিন থেকে বলছিল, সিবিআই তা আজ 2 বছর পর সেই রাঘব বোয়ালদের কলার ধরতে শুরু করে দিয়েছে। এবার আমরা আসি রাজ্য সরকারের ভূমিকায়। 2024 সালে আমরা কি দেখেছি? আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা, টালা থানার উৎকালীন ওসির ভূমিকা, আর পুলিশের বিরুদ্ধে তড়িঘড়ি সুসাইড বলে কেসটাকে বন্ধ করে দেয়। পুরো বাংলা সেদিন রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ ফেটে পড়েছিল। 2026-এ জুন মাসে এসে নবান্নের পুরো হাওয়াটাই কিন্তু বদলে গেছে। কেন? কারণ পশ্চিমবঙ্গে সরকার বদলের সাথে সাথে এই কেসের ফাইল নতুন করে রিওপেন হয়েছে। রাজ্যের নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শরদত্ত মুখোপাধ্যায় খোদ স্বীকার করে বলেছেন কি আরজি কর কেসে সুপরিকল্পিতভাবে তথ্য ও প্রমাণ লোপাট করা হয়েছে। ভাবুন একবার, যে কথা বিরোধীরা আম জনতা এতদিন বলছিল সেই কথা আজ সরকার নিজেই বলছে। শুধু তাই নয়, গত 12 জুন 2026 স্বাস্থ্যমন্ত্রী নিজে অভয়ার মা বাবার সাথে প্রায় 1.5 ঘন্টা দেখা করে কথা বলে। সেই মা বাবাকে আশ্বস্ত করেছেন কি তারা কোনো অপরাধীকে ছাড়বে না। এর পাশাপাশি রাজ্য প্রশাসন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছে। ভাবুন একবার, যে পুলিশ আমাদের স্বাধীনতা দেওয়ার কথা, যে পুলিশ আমাদের হয়ে সাহায্য হওয়ার কথা, সেই পুলিশ অফিসারই এই কেসের উপরে সাসপেন্ড হচ্ছে। দেখুন এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে বড় এবং আবেগ ঘন অধ্যায় হলো অভয়ার মা। অভয়ার মা শ্রীমতী রত্না দেবনাথের রাজনৈতিক লড়াই। যে মা নিজের একমাত্র সন্তানকে হারিয়েছিলেন, যে মা নিজে প্রতিজ্ঞা করেছিলেন মেয়ের বিচার না পাওয়া এবং এই সরকারের ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত তিনি মাথায় চিরুনি ছোঁয়াবেন না। 2026 সালের বিধানসভা নির্বাচনে রত্না দেবীকে বিজেপি সরকার পানিহাটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী করে। যখন রত্না দেবনাথের প্রার্থী পদ ঘোষণা করা হয় তখন অনেকেই সমালোচনা করেন এবং অনেকেই বলছেন
বলছিলেন কি মেয়ের মৃত্যুকে নিয়ে ইনি রাজনীতি করছেন, কিন্তু রত্না দেবীর মিডিয়ার সামনে এসে স্পষ্ট করে দিয়েছিলেন কি আমি কোনো লোভে রাজনীতিতে আসিনি, আমি সিস্টেমের ভেতরে ঢুকে সিস্টেমের এই নোংরামিটা আমি ভাঙতে চাই, যাতে আর কোনো মায়ের কোল খালি না হয়। তিনি ভোটের প্রচারের জন্য বাড়ি বাড়ি গিয়েছেন, যখনই কোনো অন্য মায়ের মুখোমুখি হয়েছেন তিনি তার চোখের জল ধরে রাখতে পারেননি। আর পানিহাটির মানুষও দেখিয়ে দিয়েছে কি তারা এই অভয়ার মায়ের সাথে এই লড়াইয়ে যুক্ত আছেন। গত 4 মে 2026-এ পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল যখন সবার সামনে আসে, তখন পানিহাটিকে কেন্দ্র করে এক ঐতিহাসিক রায় দেয় মানুষ। যে পানিহাটি এক সময় তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল, সেখান থেকে 28,863 ভোটের বিশাল ব্যবধানে জয়ী হন অভয়ার মা রত্না দেবনাথ। তিনি হারিয়ে দেন বিদায়ী শাসক দলের প্রার্থী তীর্থঙ্কর ঘোষকে। শপথ নেওয়ার সময় তার গলার আওয়াজ কাঁপছিল, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। এবং জেতার পর তিনি এনডিটিভিকে এক সাক্ষাৎকার ইন্টারভিউতে বলেন কি বাংলার মহিলারা আজ ব্যালটের মাধ্যমে তাদের জবাব দিয়ে দিয়েছে। আমি পানিহাটিকে একটা পরিবারের অভিশাপ থেকে মুক্তি করতে এবং আমার মেয়ের খুনিদের ফাঁসি কাঠে ঝোলাতে আমি লড়াই জারি রাখবো। বিধায়ক হওয়ার পর তার প্রথম পদক্ষেপ কি ছিল জানেন? তিনি প্রথমেই সোজা আদালতের দরজায় কড়া নেড়েছেন এবং প্রভাবশালী তৃণমূল নেতাদের সিবিআই হেফাজতের দাবি জারি করেছেন। তিনি প্রমাণ করে দিয়েছেন কি এমএলএর চেয়ারটা তার কাছে কোনো ক্ষমতার প্রতীক নয়, বরং তার মৃত মেয়ের জাস্টিস পাওয়ার একটা হাতিয়ার। তাহলে আজ বাংলার মানুষ এবং সেই জুনিয়র ডাক্তাররা কি বলছেন যারা এই আন্দোলনের মেরুদণ্ড ছিলেন? 2024 সালের সেই তীব্র কোষ 2026-এ এসে কি একটু থিতিয়ে গেছে? একদমই না। জুনিয়র ডক্টর এবং অভয়া মঞ্চ আজ আরো বেশি ক্ষুব্ধ। কেন? কারণ জানেন, সুপ্রিম কোর্ট থেকে কেসটি কলকাতার হাইকোর্টে স্থানান্তরিত হওয়ার পর প্রায় 31 বার এই কেসটি তালিকায় নথিভুক্ত হয়েছে, কিন্তু সুনির্দিষ্ট কোনো চূড়ান্ত শুনানি এখনো সুনারা করতে পারেননি। বন্ধুরা, আরজি কাণ্ডের এই ঘটনা শুধুমাত্র ক্রাইম ফাইল বা আইনি লড়াই নয়, এটি আমাদের সমাজের আইন। 2024 থেকে 2026 এই 2 বছরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম কি একজন মায়ের হাহাকার কিভাবে একটা রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত হতে পারে। আমরা দেখলাম কিভাবে সাধারণ মানুষের চাপের মুখে একটা সরকার বড় বড় আইপিএস এবং পুলিশ অফিসারকে অপরাধের জন্য সাসপেন্ডও করতে পারে। কিন্তু আসল প্রশ্নটা আজও ঝুলে আছে কি অভয়া কি সত্যি সম্পূর্ণ বিচার পাবে? সঞ্জয় রায়ের ফাঁসি কি হবে, নাকি রাজনীতির এই দড়ি টানাটানি খেলায় আসল অপরাধীরা কখনোই সামনে আসবে না? রত্না দেবনাথ আজ বিধানসভায় বসে আছেন, সিবিআই নতুন করে জেরা শুরু করেছে, সরকার নতুন করে ফাইল করেছে। আমরা আশা করব এই সিট কোনো লুকাছাপা না করে সত্যটা বাংলার মানুষের সামনে এনে তুলে ধরবে। আপনার কি মনে হয় কি এই রাজনৈতিক পরিবর্তনের পর অভয়ার কেসের কি যোগ্য শাস্তি হবে? কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, আর এরকম সত্যি ভাষা সরল কথাই শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে কোনো পরের সত্যি কথাতে।